সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বরাক সফর 2025-এর কিছু কথা আলোচনা করব এখন। দাদা বললেন, দোলনা দেখেছেন তো? দোলনার রশিটা একটা ডালে বাঁধা থাকে আর দোলনাটা দুলতে থাকে। ওই ডালটা হচ্ছে দোলনার আদর্শ। যখনই ডাল থেকে দোলনাটায় বিচ্যুতি হবে তখনই ছিটকে পড়বে। আমাদের জীবনও তদ্রূপ। আমি যদি আদর্শের সাথে যুক্ত থাকি তবে যতই ঝড় ঝাপটা আসুক আমি ভেঙে পড়ব না, দুলতে থাকব। পান দোকানে পান দেখেছেন তো? ওই দোকানে পান পাতার উপরে একটি ভেজানো কাপড় দিয়ে পানগুলোকে ঢেকে রাখা হয়। ওই পান যদি দীক্ষা হয় তাহলে ভেজা কাপড়টি হচ্ছে ইষ্টিবীতি, যা দিয়ে দীক্ষাকে সজীব রাখা হয়। দিনাজপুরের এক মা গ্রামে থাকেন। সেই গ্রামের লোকজন খুবই গরিব, তাই উৎসবের চাঁদা তুলতে ওখানে কেউ যায়নি। মাটির সম্বল বলতে ছিল 7 কেজি চাল। সেই চাল মাথায় করে নিয়ে মন্দিরে চলে গেলেন। গিয়ে বললেন, তোমরা কেউ উৎসবের অর্ঘ্য নিতে যাওনি কেন? মন্দিরের লোকেরা বলল, তোমাদের তো খাবারই জোটে না, উৎসবের অর্ঘ্য আনবো কি করে? যাই হোক, মাটি বাড়ি চলে গেলেন। গ্রামের লোকেরা বলল, এ বুড়ি, তোমারই ভাত জোটে না, এবার তুমি খাবে কি? তোমার ঠাকুর বাবা খাওয়াবি কি কি? কিছুদিন পরে গ্রামে বন্যা এলো। মাটির একটি ঘর ছিল বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। সবাই গিয়ে পঞ্চায়েত অফিসে আশ্রয় নিল, খিচুড়ি খেলো। বন্যাও চলে গেল, সবাই যে যার বাড়ি চলে আসলো। মাটি পঞ্চায়েত অফিসে থাকলো। তা দেখে পঞ্চায়েত সদস্যরা কিছু দূরে পঞ্চায়েতের একটি পুরনো ঘর মেরামত করে মাটিকে ওই ঘরে ঢুকিয়ে দিল। আর সবাই মিলে মাটিকে 10 কেজি চাল দিল। এবার বুড়িমা গ্রামে গিয়ে বলল, এই তোরা কে কে বলেছিলি রে আমার ঠাকুর বাবা নেই? এই দেখ, আগে ছিল কাঁচা ঘর, এখন হলো পাকা ঘর। আগে ছিল 7 কেজি চাল, এবার হলো 10 কেজি চাল। ঠাকুরকে দিলে এই হয়, তিনি পরিপূর্ণ করে দেন। তারপর দাদা বললেন, যারা ইষ্টিপীতিকে ব্যবসা বলে তাদের বলি, আমি কাঁচা লঙ্কায় কামড় দিলে ঝাল লাগে, তুমিও কাঁচা লঙ্কায় কামড় দিয়ে দেখো, ঝাল লাগবে। আমি চিনি মুখিয়ে দিলে মিষ্টি লাগে, তুমিও চিনি মুখিয়ে দাও, তোমারও মিষ্টি লাগবে। ইষ্টিপীতি যদি ব্যবসা হয় তাহলে তুমিও করে দেখাও। তোমার বউকে বলো তোমার ফটো বসিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মাত্র 5 পয়সা দিয়ে তোমার জন্য ইষ্টিপীতি করতে, দেখবে তোমার বউ ঝাঁটা দিয়ে পেটাবে। যে 5 পয়সা বর্তমানে চলবেও না, তা দিয়েও যদি তোমার বউ করবে না, তাহলে ইষ্টিপীতি ব্যবসা হলো কি করে? যদি ব্যবসা হয় আগে নিজের ঘরে বউকে দিয়েও না হয় ব্যবসাটা শুরু করো। তার মানে ইষ্টিপীতি মোটেও ব্যবসা নয়, এটা হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা। ভারতীয়দের আইকিউ 76, আর জাপানে 100, আমেরিকায় 100, কোরিয়ায় 100, ইংল্যান্ড সবার 100-এর উপরে। আমি বুঝলাম আমি ভারতীয়, আমার মোটা বুদ্ধি, কিন্তু ঠাকুর ধরে আমার 96 হয়ে গেছে। আর যে এইগুলো বলে ইষ্টিবীতি ব্যবসা, ওদের বলি 20 কমে গেছে, ওদের 56 হয়েছে, তাই তারা ইষ্টিবীতিকে ব্যবসা বলে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে আছে, একবার নগর ভিখারি বেরিয়েছে ভিক্ষা করতে, সামনে দেখছে বিরাট পুরুষ রথে করে আসছেন। নগর ভিখারি ভাবছে ভালো ভিক্ষা পাওয়া যাবে, সেই বিরাট পুরুষ রথ থেকে নেমে এসে ভিক্ষা চাচ্ছেন। নগর ভিখারি ভাবছে, ও বাবা, এ আবার কি? ভাবলাম ভালো ভিক্ষা পাওয়া যাবে, উল্টো উনিই ভিক্ষা চাইছেন। নগর ভিখারি তখন নিজের পুটলি থেকে একটি চাল দিয়ে দিল। সন্ধ্যাবেলায় নগর ভিখারি ঘরে ফিরে দেখল ওই পুটলোর একটি চাল সোনা হয়ে গেল।
নগর ভিখারি তখন ভাবল সব চাল যদি দিয়ে দিতাম তাহলে সবগুলোই সোনা হয়ে যেত। তাই গুরুকে উজাড় করে দিতে হয়। এক মা 11টা ওষুধ খান। স্বামী ঋত্বিক, ছেলেও ঋত্বিক। বলছেন, আর চলতে পারছি না বাবা। বললাম, যান ডিপি ওয়ার্ক করেন। যদি কোথাও পড়ে যান সেখান থেকে নিয়ে গিয়ে সোজা দাহ করে নেব। বাড়িতে গেছেন, আমার চোখগুলো মনে পড়ছে ধুমধুম করে ডিপি ওয়ার্কে নেমে পড়েছেন। কিছুদিন আগে নাটমণ্ডপে আমি যেখানে বসি সামনে এসে বসেছেন। জিজ্ঞেস করলাম, হাঁটুর ব্যথার কি হয়েছে? ছেলে বলছে, দাদা চমৎকার হয়েছে, মা এখন সিঁড়ি দিয়ে উঠছেন আর নামছেন, পুরো সুস্থ, এখন আর প্রেশারের ওষুধও খান না, ভালো হয়ে গেছেন। একবার অবিনের মায়ের সাথে গেছি কলকাতায় কাপড় কিনতে। ও এমন যে আশ্রমের অমুকের জন্য তমুকের জন্য অনেকের জন্য কাপড় দেখছে। পাশে ছিল এক জ্যোতিষীর দোকান। আমি সেখানে গিয়ে হাত দেখালাম, ভুলভাল বলিয়ে বললাম, আমার 2টো মেয়ে আছে। ও বেটা হাঁ বলল। অবিন, কি আমার মেয়ে? কিছুদিন পর আবার গেলাম। জ্যোতিষী বলল, এখন ওর মুম্বাই আর বেনারসে চেম্বার আছে। আমি বললাম, আমার হাত দেখে আপনার ভালোই উন্নতি হয়েছে। ও বলল, জীবনে অনেক মানুষ দেখেছি, আপনার মতো দেখিনি। আমার নাকি শনির দশা চলছিল, এখনও আছে কি নেই তাও জানি না। থাকলে থাকুক, আমি তা দিয়ে কী করব? আমি চলবো ঠাকুর নিয়ে। অনেকে বলে চন্দ্রের দোষ, মঙ্গলের দোষ, বুধের দোষ। আমি ওইসব বুঝি না। ওই গ্রহগুলো পৃথিবী থেকে অনেক দূরে, সূর্যকে প্রদক্ষিণ করছে। ওইসব কিছু না, ঠাকুর নিয়ে চলবেন, সব গ্রহটহ ঠিক হয়ে যাবে। একটি বাচ্চা কাঁদছে, মা গিয়ে সেখানে হাত দিয়ে মারছে, মানে বুঝিয়ে দিচ্ছে যে মাটি দোষ করেছে, মাটিকে মারছে। কিন্তু এই কথা বাচ্চাকে বুঝাচ্ছে না, তুই পড়েছিস বাবা, হাঁটা শিখতে হলে পড়তে হবে ওঠা মাটির দোষ না, তোর জীবনটাকে তোকেই চালাতে হবে, তুই ভালো করে হাঁটা শিখ, দেখবি তুইও সুন্দর করে হাঁটতে পারবি। দেওঘরে যেখানে ঠাকুর বসেন ওটাকে পার্লার বলে। তার পেছনে অষ্টধাতুর বিগ্রহ আছে। কাঠের ঘর, ওটাকে নিভৃত কেতন বলে। একদিন দুপুরবেলা ঠাকুর বসে বসে তামাক খাচ্ছেন। তখন দূরে হরিনন্দন দা, শিবানন্দন প্রসাদদার, মানে আমাদের রাজুদার দাদু হরিনন্দন দা হাত নাচিয়ে নাচিয়ে এমনভাবে নিজে হাত নাচিয়ে দেখালেন যাজন করছেন। ঠাকুরের বড় নাতনি, মানে আমাদের বড় পিসিমা, কল্যাণীদিকে সামনে দেখে ডাকলেন, এই এদিকে আয়। আর নাতনিকেও হরিনন্দনদার যাজন অনেক দূরে, কিছু শোনা যাচ্ছিল না, শুধু হাত নাড়ানোটা নাতনিকে নিয়ে দেখে উপভোগ করলেন। কথা হচ্ছে, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার জীবন দিয়ে ঠাকুরকে প্রকাশিত করব। গায়ের পাঞ্জাবি ধরে বললেন, পোশাক দিয়ে নয়, নিজের ঠাকুর ঘর দেখিয়ে নয়, মুখে জয়গুরু দিয়ে নয়। এবার দেখাও তো দেখি তোমার ঠাকুরকে, দেখাও এবার। ঠাকুরকে দেখাতে হয় নিজের জীবন দিয়ে, নিজের ব্যবহার দিয়ে, নিজের আচরণ দিয়ে। দেখিয়ে বলতে হয়, দেখো আমাকে, আমাকে দেখো, আমার ঠাকুরকে বুঝো, আমার ঠাকুর কেমন। আমার ঠাকুর চাষি হলে কি ধরনের চাষি হতেন আমি সেটা হব। আমার ঠাকুর ক্রেতা হলে কি রকম ব্যবহার করতেন আমি সেই রকম ব্যবহার করব। আমার ঠাকুর বিক্রেতা হলে কি রকম বিক্রেতা হতেন আমিও সেই রকম হব। আমার ঠাকুর শিক্ষক হলে কি রকম শিক্ষক হতেন, তিনি পেছনের বেঞ্চের যে ছাত্রটি পড়তে পারে না তাকে পড়িয়ে শিখিয়ে পাশ করিয়ে দিতেন, আমিও তেমনতর হব। আমার ঠাকুর জুতো সেলাই করলে কী রকম জুতো সেলাই করতেন আমিও সেই রকম করব। আমি কাউকে ঠকাবো না, আর এটাই হচ্ছে ঠাকুরত্ব জাগা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।